সূর্যের বিয়ের পর অদিতিকে নিয়ে এই প্রথম দেশের বাড়িতে আসা, প্রায় 15 বছর পর। শেষবার যখন এসেছিল তখন সে ক্লাস 9-10-এর ছেলে। বাবা তখনও বেঁচে। বাড়িতে ঠাকুমা, ঠাকুরদাদা, পিসিমারা, কাকা, জ্যাঠারা সবাই ছিলেন। দেশের বাড়ির দুর্গাপুজো তখন ছিল বছরের সবচেয়ে বড় উৎসব। মহালয়া থেকেই বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা শুরু হয়ে যেত। 4 দিন ধরে বাড়ি থাকতো মানুষে মানুষে ভরা। রাত জেগে গান, গল্প, আড্ডা, হ্যাজাকের আলো, ভিয়েন, পুজোর লিস্ট, ঠাকুরমশাই সব মিলিয়ে, ঢাকের আওয়াজ সব মিলিয়ে মনে হতো এই বাড়ি বুঝি কোনো দিনও শেষ হবে না। তারপর সময় বদলালো। ঠাকুমা গেলেন, ঠাকুরদাদা গেলেন, তারপর গেলেন বাবা। বাবা চলে যাওয়ার পর দেশের বাড়িতে যাওয়াটা যেন ধীরে ধীরে থেমে গেল। শহরের ব্যস্ততা, সংসার, কাজ সব মিলিয়ে 15টা বছর কেটে গেল চোখের পলকে। মা বহুদিন পর বলেছিলেন, বিয়ের পর একবার অদিতিকে নিয়ে দেশের বাড়িটা ঘুরে এসো, কুলদেবতাকে প্রণাম করে এসো। ও তো কোনোদিন দেখেনি। কিন্তু যাওয়ার আগেই মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল। বাতের ব্যথাও খুব বেড়ে গেছে, তাই মাকে আর সঙ্গে নেওয়া হলো না। শেষ পর্যন্ত সূর্য আর অদিতি গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ল পুরুলিয়ার সেই চেনা, যা এখন অচেনা, সেই গ্রামের পথে। গ্রামের রাস্তা ধরতেই সূর্যের মনে হচ্ছিল সে যেন শুধু একটা জায়গায় ফিরছে না, ফিরছে নিজের ছোটবেলায়। চোখের সামনে ভেসে উঠছিল আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কুল গাছ। মনে পড়ছিল গাছ থেকে ফল পেড়ে খাওয়া, পুকুরে ঝাঁপ দেওয়া, মাছ ধরা, দুপুরবেলায় বাগানে ঘুরে বেড়ানো। আর দুর্গাপুজো, মহালয়ার দিন থেকেই আত্মীয়রা চলে আসতেন। সারা রাত জেগে গান, বাজনা, গল্প, হাসি, হ্যাজাকের আলোয় বাড়িটা যেন সারা রাত জেগে থাকতো। গাছ থেকে নারকেল পাড়া, নাড়ু বানানো, চিড়ে, মুড়কি, কত কিছু বাড়িতে তৈরি হতো। বাবার কথা সবচেয়ে বেশি মনে পড়ছিল। কাঁধে জাল নিয়ে বাবা পুকুরের দিকে চলে যাওয়া, ক্ষেত থেকে টাটকা সবজি আসা, রান্নাঘরে বুড়ো কাকা আর মিনতি মাসির ব্যস্ততা, সব মিলিয়ে তখন বাড়িটা শুধু বাড়ি ছিল না, ছিল একটা জীবন্ত পৃথিবী। কিন্তু আজ গাড়ি থেকে নেমেই সূর্য স্তব্ধ হয়ে গেল। 3 মহলা বিশাল বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু সময় তার শরীরে গভীর দাগ কেটেছে। কোথাও দেওয়াল ফেটে বটগাছ বেরিয়ে এসেছে, কোথাও ছাদ ভেঙেছে, কোথাও বারান্দার অংশ নেই। তবু বাড়িটা পুরোপুরি হারিয়ে যায়নি, কারণ শম্ভুদা এখনো আছে। ছোটবেলায় যে বুড়ো কাকা বাড়িটার দেখাশোনা করতেন, তারই ছেলে শম্ভুদা। আজ এত বছর ধরে এই বিশাল বাড়িটাকে একা হাতে আগলে রেখেছে সে। সূর্যকে দেখেই শম্ভুদা ছুটে এসে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে জল পড়ছে। দাবাবু, তুমি এলে? তার গলা কেঁপে উঠল। এই বাড়িও নেই, কেউ নেই। এই ভেঙে পড়া বাড়িটাকে আমি একা আর কত বছর ধরে ঠেকিয়ে রাখবো? রাতে চারিদিকে অন্ধকার হয়ে থাকে, কত রকম আওয়াজ হয়। সূর্য চুপ করে শুনছিল। শম্ভুদার স্ত্রী, যাকে সূর্য ছোটবেলা থেকেই কাকিমা বলে ডাকে, তিনিও এসে বললেন, ছোটদা এসেছ? খুব ভালো লাগছে। কতদিন বাদে তোমায় দেখলাম, কত বড় হয়ে গেছো। শম্ভুদা মালপত্র নামিয়ে নিল। গাড়ি বারান্দায় ঢোকাতে গিয়ে দেখা গেল বারান্দার একটা অংশ ভেঙে পড়েছে। তারপরও শম্ভুদা একটা ঘর পরিষ্কার করে সাজিয়ে রেখেছে। পরিষ্কার চাদর, ঘরের মধ্যে রজনীগন্ধা ফুল। সূর্য অবাক হয়ে তাকিয়ে রইল। শম্ভুদা এখনো ভুলে যায়নি। আগে বাড়ির নিজেদের জমি থেকে রজনীগন্ধা, গন্ধরাজ ফুল এনে মালিকদের ঘর সাজানো হতো। এত বছর পরেও সেই স্মৃতিটুকু শম্ভুদা ধরে রেখেছে। অদিতি তো পুরো পাগলের মতো গোটা বাড়ি আবিষ্কার করতে বেরিয়ে পড়েছে। একবার এদিক, একবার ওদিক, একবার সেলফি তুলছে, মোবাইলে ছবি তুলছে, ভিডিও করছে। এমন বাড়ি সে জীবনে দেখেনি। সে তো বিদেশে বড় হয়েছে, সেই পরিবেশ, এই গ্রাম, এই বাড়ি কখনো দেখেনি। ঠাকুর দালান, নাট মন্দির, অন্দরমহল, রান্নাঘর, খাওয়ার ঘর সব কিছুই তার কাছে যেন একটা জীবন্ত ইতিহাস, যেন একটা সিনেমা। সামনে সিংহদুয়ারের এক সিংহের মাথা ভেঙে পড়েছে, অন্য সিংহটি এখনো দাঁড়িয়ে আছে সময়ের সামনে, সে মাথা নত না করে। বাড়ির সামনে শিউলি আর গন্ধরাজের গাছটা এখনো আছে। এখন শরৎকালের শেষ, হেমন্তকালের শুরু, কিন্তু শিউলি ফুলে গাড়ি ঢোকার রাস্তাটা যেন সাদা কার্পেট। সূর্যের মনে হলো বাড়িটা তাকে এখনো চিনতে পারছে। সন্ধ্যের পর শম্ভুদা গন্ধরাজ লেবুর শরবত এনে দিল। তারপর জিজ্ঞেস করলো, রাতে কি রান্না করবো দাদাবাবু? সূর্য একটু হেসে বলল, তোমার মনে আছে বাবা সেই মুরগির সুরুয়াটার কথা? বনমোরগের সুরুয়া?
একসময় এই অঞ্চলে চারিদিকে জঙ্গল ছিল। বাবা, কাকা, জ্যাঠারা শিকারে যেতেন। ভোরবেলায় ফিরতেন নানা রকমের পাখি নিয়ে, আর তার মধ্যে বনমোরগ ছিল বাবার খুব প্রিয়। বাবার বুড়ো কাকা মিলে সেই বনমোরগ রান্না করতেন বাড়ির গেটের বাইরে পুকুরের পাড়ে, কারণ আমাদের বাড়ির ভেতরে যে মুরগির মাংস রান্না করা নিষেধ, ঠাকুমা তো একদম সেটা করতে দেবেন না, কারণ বাড়িতে আছেন নারায়ণ মহাপ্রভু। আজ এত বছর পর সেই রান্নার কথাই মনে পড়ে গেল। শম্ভুদা বলল, বনমোরগ আর কোথায় পাবো দাবাবু, দেশি মোরগের ব্যবস্থা করতে পারি। সূর্য বলল, হোক দেশি মোরগ, কিন্তু রান্নাটা হবে কিন্তু সেই বাবার মতো। তারপরই সে বলল, পুকুর পাড়ে মাটির উনুন বানাও। শম্ভুদা বলেছিল তার নিজের ঘরের উনুন নিয়ে আসবে। সূর্য মাথা নাড়ল, না, দরকার নেই। এ বাড়ির ভেতরে কোনোদিন মুরগির মাংস রান্না হয়নি, আজও হবে না। পুকুর পাড়ে মাটি খুঁড়ে উনুন তৈরি হলো, কাঠ জ্বলে উঠল, আগুনের সঙ্গে উঠল ধোঁয়া। আর সেই ধোঁয়ার মধ্যে যেন বহু বছর আগের একটা সকাল বিকেল ফিরে এলো। বাবা বনমোরগ রান্না করার সময় মাংস নরম করার জন্য পেঁপে দিতেন। ঠাকুমার কাছ থেকেই সেই কৌশল এসেছিল। ঠাকুমা আসলে পাঁঠার মাংস নরম করার জন্য পেঁপে দিতেন। হঠাৎ সূর্যের চোখ গেল পুকুর পাড়ে একটা পেঁপে গাছের দিকে। গাছটায় বেশ কয়েকটা পেঁপে ঝুলছে। শম্ভুদা, ওই পেঁপেটা পেরে দাও না। শম্ভুদা গাছ থেকে পেঁপেটা পেরে আনলো। আলু কাটা হলো, পেঁপে কাটা হলো, মাংস মাটির হাঁড়ি এলো। আগে বাবাই মাটির হাঁড়িতেই মাংস রাঁধতেন। মাটির হাঁড়িতে উনুনে চলল মাংস। প্রথমে কড়াইতে তেল দিয়ে পিরের ওপর ছুরি দিয়ে কাটা হলো পেঁয়াজ রসুন। সেই পেঁয়াজ রসুন ভেজে মাংস, মশলা মাখা মাংস ধীরে ধীরে কষতে লাগলো সূর্য। তারপর আলু, পেঁপে আর অনেকটা জল দিয়ে হাঁড়ি চলল কাঠের আগুনে। কিছুক্ষণ পর টকবক 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 একটা অদ্ভুত শব্দ চারিদিকে নিস্তব্ধতাকে ভেঙে যেন দুরন্ত বেগে ছুটছে, মনে হচ্ছে যেন ঘোড়া ছুটছে। হাঁড়ির মধ্যে ফুটতে লাগলো সেই মোরগের সুরুয়া। মাংসের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল, কাঠের ধোঁয়ার সঙ্গে মিশে গেল সেই পরিচিত গন্ধ। শম্ভুদার চোখে জল এসে গেছে। দাদাবাবু, সব মনে পড়ে গেল গো দাদাবাবু, সব মনে পড়ে গেল। সে হাঁড়িটার দিকে তাকিয়ে বলল, কত বছর বাদে এই গন্ধ পেলাম। সেই রান্না, সেই উনুন, সেই কাঠের ধোঁয়া, মনে হচ্ছে আমাদের কর্তাবাবু বসে নিজে হাতে রাঁধছেন গো। মনে হচ্ছে আগের দিনগুলো আবার ফিরে এসেছে। তারপর খুব আস্তে বলল, তোমরা ফিরে এসো দাদাবাবু, এই বাড়িটা তোমাদের চাই, এই বাড়িটা তোমাদের দরকার। কথাটা শুনে সূর্য কোনো উত্তর দিতে পারল না, শুধু তাকিয়ে রইল পুকুর পাড় থেকে ওই দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভাঙা বাড়িটার দিকে। সত্যিই যেন মনে হলো বাড়িটা আজ বহু বছর পর নিঃশ্বাস নিচ্ছে। পুকুরের জল নিস্তব্ধ, চারিদিকে অন্ধকার। দূরে কোথাও শিয়ালের ডাক, অচেনা পাখির শব্দ। মাঝে মাঝে মাথার ওপর দিয়ে বাদুড় উড়ে যাচ্ছে। আর তারই মাঝখানে কাঠের আগুনে ফুটছে বাবার সেই বনমোরগের সুরুয়া। টকবক টকবক মাংসের গন্ধে সূর্যের চোখের সামনে একের পর এক ছবি ভেসে উঠল। চোখটা একটু ছলছল করে উঠল। বাবার মুখটা যে খুব মনে পড়ছে, বাবার স্মৃতি। বাড়ি ভর্তি লোকজন, হ্যাজাকের আলো, মায়ের রান্নাঘর, ঠাকুমার ব্যস্ততা, পিসিমা কাকিমাদের হাসি, বাচ্চাদের কলতান, আর তিনটে পুকুরের মধ্যে সেই পদ্ম বাগান। সেই পুকুরের পদ্ম পাতা তুলে এনে ধুয়ে সেই পদ্ম পাতায় খাওয়া, কারণ মুরগির মাংস তো থালায় খাওয়া যাবে না। আজ আর পদ্ম পাতা নেই, পদ্ম বাগানও নেই, কিন্তু শম্ভুদা কোথা থেকে যেন শাল পাতা জোগাড় করে এনেছে। মাংস নামলো, কাকিমা ভেতর থেকে গরম ভাত করে নিয়ে এলেন। পুকুর পাড়েই শালপাতা পেতে আমরা বসে পড়লাম। শম্ভুদার নাতিটাও বসে পড়ল। সেও যেন একটা অবাক দৃশ্য দেখছে এই বাড়িতে প্রথম। বছর 7-8 হবে নাতির বয়স শম্ভুদার, কিন্তু সে যেন এই দৃশ্য এই বাড়িতে আগে কখনো দেখেনি। গরম ভাতের ওপর ঢেলে দেওয়া হলো সেই মুরগির সুরুয়া। অদিতির মুখে তখন অবাক আনন্দ। তার জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। একটা পুরনো বাড়ি, পুকুরের ধারে বসে খাওয়া, কাঠের উনুনের ধোয়া, শালপাতার থালা, আর একটা রান্না যার মধ্যে লুকিয়ে আছে কয়েক দশকের পারিবারিক স্মৃতি।
খাওয়া শেষ হলো, বাকি মাংসটা বাড়ির বাইরে ঘুরে বেড়ানো কুকুরটাকে দিয়ে দেওয়া হলো। তারপর বাড়ির নিয়ম মেনে ভেতরে ঢোকার আগে কাকিমা গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিলেন। তবে ঠাকুমা বেঁচে থাকলে কিন্তু স্নান করে ঢুকতে হতো মুরগির মাংস খেলে, কারণ এই বাড়িতে এখনও আমাদের নারায়ণ জগন্নাথ মহাপ্রভু রয়েছেন, তাই মুরগির মাংস এখনও ঢোকে না। পুরনো নিয়মের সবটা আজ হয়তো পালন করা সম্ভব নয়, কিন্তু বিশ্বাসটা এখনও বেঁচে আছে। তারপর ধীরে ধীরে আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। প্রথম মহল অন্ধকার, ভাঙাচোরা কাছারি ঘর। এই ঘরগুলোই একসময় হ্যাজাকের আলোয় রাত পর্যন্ত গমগম করত। কত হিসেব, কত নিকেশ, কত কথা, কত গলার আওয়াজ, কত খাতা, কত কিছু। তারপর বারমহল, যেখানে বাবা কাকা জ্যাঠারা বসতেন, গ্রামের মানুষজন আসতেন, তাস খেলা হতো, দাবা খেলা হতো, ক্যারাম খেলা হতো, কত গল্প হতো, গ্রামের আলোচনা, কত গল্প, হাসি, কত কিছু। বছরে একবার করে যাত্রা হতো, সেই আলোচনাও হতো। আজ সেখানে শুধু নিস্তব্ধতা। সবশেষে অন্দরমহলের সেই ঘর, সেখানে আজ রাতে আমাদের শোয়ার ব্যবস্থা। অদিতির ঘুম আসছে না, সে এখনো হ্যাজাকের আলো নিয়ে এক ঘর থেকে আর এক ঘরে ঘুরে বেড়াচ্ছে, যেন এই বিশাল বাড়ির প্রতিটি রহস্য সে আজ রাতেই আবিষ্কার করবে। কিন্তু আমার পা যেন আর সরছিল না। আমি বিছানায় বসে রইলাম। চোখের সামনে বারবার ফিরে আসছিল ছোটবেলার দুর্গাপুজো, বাবার স্মৃতি, মায়ের রান্নাঘর, ঠাকুমা, পিসিমা, কাকিমা, মায়ের আঁচল দিয়ে ঘাম মুছে দেওয়া, পুকুরের জল, বাগানের গন্ধ, হ্যাজাকের আলো, দুর্গাপুজো, আর সেই বাবার তৈরি বনমোরগের সুরুয়া। মনে হচ্ছিল রান্নার গন্ধটা যেন শুধু পুকুর পাড়ে আটকে নেই, সারা বাড়ির মধ্যে ছড়িয়ে পড়েছে। ভাঙা দেওয়াল, পুরনো বারান্দা, বন্ধ ঘর, সব কিছু যেন সেই গন্ধে আবার জীবন্ত হয়ে উঠেছে। মনে হলো বাড়িটা যেন আজ অনেক দিন পর বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। তখনই বুঝলাম, একটা খাবার কখনো শুধু খাবার হয় না। একটা স্বাদের মধ্যে লুকিয়ে থাকতে পারে একটা মানুষ, একটা গোটা পরিবার, একটা গোটা যুগ, একটা গোটা ইতিহাস। একটা পরিবারের গল্প, একটা বাড়ির ইতিহাস, একটা শৈশব, একটা হারিয়ে যাওয়া সময়। বাবার সেই সুরুয়া আজ আমাদের পেট ভরায়নি, শুধু মনকেও যেন ভরিয়ে দিয়েছে। সে যেন আমাদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই মানুষগুলোর কাছে যারা আজ আর নেই। ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই উঠোনে, যেখানে একসময় হাসির শব্দে রাত কেটে যেত। ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই পুকুর পাড়ে, যেখানে বাবা নিজে হাতে জাল ফেলতেন। আর 15 বছর পর সেই এক হাঁড়ি সুরুয়ার গন্ধে মনে হলো দেশের বাড়িটা আমাদের ভুলে যায়নি। এত বছর পরেও সে অপেক্ষা করছিল, শুধু একদিন কেউ ফিরে এসে তাকে আবার একটু প্রাণের গন্ধ দেবে, বলবে, আমরা এসেছি, তোমার কাছে আবার ফিরে এসেছি। আর সেদিন বাবার রান্না করা সেই পুরনো স্বাদের হাত ধরে 15 বছর পর দেশের বাড়িটাও যেন আবার নিজের মানুষদের ফিরে পেল তার হারিয়ে যাওয়া সেই প্রাণ, আত্মগরিমা। কেমন লাগলো আজকে আমার এই গল্প আর রেসিপি অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, এই রেসিপিটা সত্যিই আমার বাবার রেসিপি। বাবাই এটার নাম দিয়েছিলেন চিকেন সুরুয়া, সেই দিয়েই আজকের গল্প।